কোনো মানুষকে এতটাও অপমান করা উচিত নয় যে সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তার নিজের জীবনের উপর ঘৃণা হয়, কারণ এরকম মানুষ প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর যদি বিষয়টা তার গায়ের রং নিয়ে হয় তাহলে সে আরো ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে। আজকের এই কলিযুগে আমি এরকমই একটি গল্প আপনাদের বলতে চাই। শহরের একটি বড় কলেজে দিব্যা নামের একজন মেয়ে পড়তে আসত। সে পড়াশুনোয় অত্যন্ত ভালো ছিল বলে সর্বদা ক্লাসে প্রথম স্থান অধিকার করত, কিন্তু সে সবসময় দুঃখী আর একা একা থাকত। আর এর কারণ ছিল তার গায়ের কালো রং। তার নিজের কালো রং নিয়ে অত্যন্ত লজ্জা ছিল। ক্লাসে তার সঙ্গে যে মেয়েরা পড়তো তারাও তার এই কালো রং নিয়ে বিরক্ত হতো। একদিন কলেজ ছুটির পরে যখন দিব্যা নিজের বাড়িতে যাচ্ছিল, সে সময় হঠাৎ তার দুই বান্ধবী মঞ্জু আর নিতা তার সামনে এসে দাঁড়ায় আর তাকে নিয়ে মজা করতে থাকে। আরে কি ব্যাপার বিদ্যা, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরছো? কিছু না, আমাকে বিরক্ত করো না, যেতে দাও। আরে চলে যেও, আমাদের সাথে একটু কথা তো বলে যাও। কে জানে আমাদের সাথে কথা বলতে বলতে তুমি আমাদের মতো ফর্সা হয়ে যেতে পারো, আর অত কুৎসিত দেখতে থাকবে না। মঞ্জু আর নিতা হাসতে থাকে। দিব্যার আরে না না নিতা, এটাও হতে পারে যে কথা বলতে বলতে ওর মতো আমরাও কালো হয়ে যাই আর আমরা বিচ্ছিরি দেখতে হয়ে যাই। না অঞ্জু, সেটা হবে না, কারণ ওর গায়ের রং তো ওর গায়েই থাকবে, সারা জীবন ওর গায়ের রং কালোই থাকবে। দুজন আরো বেশি হাসতে থাকে। দিব্যার এইবার প্রচন্ড রাগ হয়। তোমরা সবাই খুব খারাপ, তোমাদের এইসব ব্যবহারের কারণেই আমার কতটা কষ্ট হয় এসব কি তোমরা জানো? বেশি কথা বলার প্রয়োজন নেই, যা বেরো, বেশি জ্ঞান দিতে এসেছেন আমাদের। ঠিকই বলেছো, কাল ভালো করে সাবান দিয়ে রগড়ে রগড়ে চান করো, হয়তো তোমার কালো রং একটু কমতে পারে। তারা আরো বেশি করে হাসতে থাকে। দিব্যা মাথা নিচু করে ওখান থেকে চলে আসে। দিব্যা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। বাড়িতে তার মাও ছিল। কি হয়েছে মা, এত কাঁদছিস কেন? আমি কালকে থেকে কলেজে যাব না। কেন, টিচার কিছু বলেছেন বুঝি? না, সেটা নয়। তাহলে কি হয়েছে? ক্লাসের সব মেয়েরা আমি কালো বলে আমাকে নিয়ে ঠাট্টা করে, তাই আমি যাব না। বিদ্যা, এই কথা বলতে নেই, এই সব ঘটেই থাকে, এতে এত চিন্তা করিস না, তুই শুধু পড়াশোনা কর। এই কথা বলে মা নিজের কাজ করতে রান্নাঘরের দিকে চলে গেল। কেউ আমাকে বোঝে না, আর আমার যেটা নিয়ে কি কষ্ট হয় সেটা আমি কাকে বোঝাবো? আর দিব্যা কাঁদতে লাগলো। কয়েকদিন পরে দিব্যা হাসতে হাসতে কলেজে ঢুকছিল। সমস্ত মেয়েরা তাকে আবার রাগাতে লাগলো। দিব্যা চুপচাপ গিয়ে নিজের বেঞ্চে বসে পড়ল। মঞ্জু ওর পাশে এসে বসলো আর ওর সাথে কথা বলা শুরু করলো। কি হলো, আজকে খুব খুশি মনে হচ্ছে? কিছুই না, এমনি আমার মনটা আজকে ভালো লাগছে। কেন, তুমি ফর্সা হয়ে যাবে নাকি? না, আরো ভালো কিছু ঘটতে চলেছে, হয়তো সবকিছু ঠিক হতে চলেছে। কি ঠিক হতে চলেছে আর কিভাবে? সেসব আমি জানি না। তোমার মাথাটাই গেছে মনে হচ্ছে, কি উল্টো পাল্টা বকছো। না, কিন্তু ওইসব ছাড়, এই নে চকলেট খা, আমার মা নিজের হাতে এটা বানিয়েছে। দারুণ তো। আচ্ছা, তোমার এই ক্লাসে আসার আর আমার সাথে কথা বলার কিছু তো লাভ হলো। মঞ্জু সেই চকলেটটা নিয়ে খাওয়া শুরু করলো। বাহ, দারুণ খেতে তো। আর আছে? না, এখন আমার কাছে নেই, কিন্তু বাড়িতে আছে। এটা শুধু টেস্ট করানোর জন্য এনেছিলাম। ঠিক আছে, কালকে আরো বেশি করে এনো। পরের দিন যখন দিব্যা কলেজে এলো, তখন ক্লাসের সমস্ত মেয়েরা এক জায়গায় জড়ো হয়েছিল। দিব্যা গিয়ে দাঁড়ালো নিতার পাশে। কি হলো, সব ঠিক আছে তো? এসে গেছিস? অলক্ষণে তোরই খামতি ছিল। কিন্তু কি হয়েছে? অঞ্জু কাল রাত থেকেই খুব অসুস্থ, ডাক্তার বুঝতেই পারছে না কি হয়েছে।
দিব্যা মঞ্জুর কথা শুনে খুব খুশি হলো। সে নিজের বেঞ্চে চলে এলো। তার মানে এই চকলেটটা সত্যিই কাজ করছে। তার মানে সবকিছু ঠিক হয়ে যাবে। অঞ্জুরটা তো হয়ে গেল, এইবার বাকি সবার পালা। দিব্যা নিজের ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বার করলো, তারপরে ফিরে গেল সেই মেয়েগুলোর কাছে। শোনো, আমি জানি তোমাদের সবার খুব টেনশন হচ্ছে, তাই তোমাদের সবার টেনশন কমানোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি। এগুলো আমার মা বাড়িতে বানিয়েছে, তোমরা সবাই খাও, তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এখন আর চিন্তা করেই বা কি হবে। আর এই অলক্ষণে মেয়েটা প্রথমবার কিছু এনেছে, তাহলে খেয়েই দেখি। মেয়েরা চকলেটগুলো খেলো আর নিজেদের জায়গায় বসে পড়ল। পরের দিন মঞ্জু কলেজে এলো। দিব্যা যখন মঞ্জুর চেহারাটা দেখলো তখন সে জোরে জোরে হাসতে লাগলো। মঞ্জুর গায়ের রং দিব্যার মতো কালো হয়ে গিয়েছিল। এবার কেমন লাগছে কালো রং? রাগাও আমাকে, এবার রাগাও। আমি খুব ভালো করেই জানি যে এই সব তুই করেছিস। ওই চকলেটে তুই নিশ্চয়ই কিছু মিশিয়েছিলি, আর সেটা খেয়েই আমার এই অবস্থা হয়েছে। মঞ্জু কলেজের প্রিন্সিপালের কাছে দিব্যার নামে কমপ্লেন করল। প্রিন্সিপাল দিব্যা আর তার মাকে কলেজে কল করল। ততদিনে সমস্ত মেয়ের গায়ের রং কালো হয়ে গিয়েছিল, আর সেটা দেখে দিব্যা খুব খুশি হয়েছিল। এখানে কি হচ্ছেটা কি? আপনি দিব্যাকে কি এমন চকলেট বানিয়ে দিয়েছেন যার থেকে এই সমস্তগুলো হচ্ছে? আমি তো ওকে কোনো চকলেটই দিইনি। কি রে, স্যার কি বলছেন? উত্তর দে। স্যার, এই চকলেটটা আমাকে মা দেয়নি। তাহলে কে দিয়েছে আর কেন? স্যার, একদিন আমি কলেজের পিছনে কাঁদছিলাম, কারণ সবাই আমার কালো রঙের জন্য আমাকে নিয়ে ঠাট্টা করত। তখনই সেখানে একটা লোক আসে। কি ব্যাপার মা, এই সাত সকালে তুমি কেন কান্নাকাটি করছো? আপনি কে? আমি হলাম সেই মানুষ যে তোমার সমস্যার সমাধান করবে। তোমার কি সমস্যা আমাকে বলো। আমার ক্লাসের সব মেয়েরা আমার কালো রঙের জন্য আমাকে নিয়ে ঠাট্টা করে, আর এই জন্য আমার খুব কষ্ট হয়। ও, এই ব্যাপার। তুমি একটা কাজ করো, এর একটা সমাধান আছে আমার কাছে। সেই তান্ত্রিক কালা জাদু দিয়ে অনেকগুলো চকলেটস তৈরি করল আর সব দিব্যাকে দিয়ে দিল। এটা তুমি তাদেরকে খাওয়াবে যারা তোমাকে নিয়ে মজা করে, আর তারপরের সব কাজ এই চকলেট করবে। এবার তুমি যাও, সবকিছু ঠিক হয়ে যাবে। ওনার কথাতেই আমি এসব করেছি, আর এবার আমার খুব ভালো লাগছে। ওদের সবাইকে এবার আমার মতোই দেখতে লাগছে। এইবার কেউ আমাকে আর কালো বলে রাগাবে না। প্রিন্সিপাল সমস্ত ব্যাপারটা বুঝতে পারলেন। তোমাদের সকলের লজ্জা পাওয়া উচিত। তোমরা দিব্যার গায়ের রং নিয়ে ওকে অপমান করতে, সেই জন্যই ও এরকম করেছে। আমি কখনোই বলছি না এটা যে ও ঠিক করেছে, কিন্তু তোমাদের মতো মানুষদের ভুলই সব থেকে বেশি। এই ঘটনার পরে প্রিন্সিপাল সেই তান্ত্রিকের খোঁজ অনেক করেছিলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। আর সেই মেয়েগুলো সেই একই রকম রয়ে গেছে, কালো। বাচ্চারা কখনো কখনো জীবনে ছোট ছোট ভুলের জন্য অনেক বড় ক্ষতিপূরণ করতে হয়। এই ভুলগুলো প্রায় সময় অবহেলা থেকে জন্ম নেয়, যেখানে প্রাণও যেতে পারে। এরকমই ভুল রজনীও করেছিল, যে মধ্যপ্রদেশের দিয়াবান জায়গায় আদিবাসীদের বিকাশের জন্য কাজ করছিল। হঠাৎ ওর ফোন এলো যে ওর বাবার শরীর ঠিক নেই, তাই তাড়াহুড়োতে অনলাইন টিকিট কাটতে বসে পড়ে। সেই রাত অমাবস্যার রাত ছিল। টিকিট হয়ে গেছে। টিকিট হয়ে যাওয়ার জন্য ও খুব খুশি ছিল, কারণ ও এটা জানতো না যে রাতে রেলওয়ে সাইটের টিকিট বুক হয় না। কিন্তু ওর কনফার্ম টিকিট বুক হয়ে গেছিল। চম্বল এক্সপ্রেস কোচ নম্বর 13, টাইম 2 AM। শুধু 2 ঘন্টা হাতে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। রজনী যত তাড়াতাড়ি নিজের লাগেজ রেডি করতে পারত করে 1 ঘন্টা সাইকেল চালিয়ে স্টেশনে পৌঁছে গেল। 2টো বাজবে বাজবে করছিল। ও গড, এখানে আমি ছাড়া তো আর কেউই নেই। যদি বাবার শরীর খারাপ না হতো তাহলে আমি কখনো এত রাতে এখানে আসতাম না। এটা কোথাকার ট্রেন দাঁড়িয়ে আছে? এটা তো আমারও ট্রেন, কোচটাও আমার।
ট্রেন পেয়ে গেছি। বাবা কেমন আছে? গ্রেট। হ্যাঁ, আমি 12টা-1টার সময় পৌঁছে যাব। রাখছি মা, ট্রেনে উঠছি। ওয়াও, সিটের নম্বরও 13। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। গড নোস আমার জন্য কি হবে। এই বগি তো কেউই নেই। কোথাও কিছু গোলমাল হচ্ছে না তো? বাদ দে সব রজনী, এত অ্যাডভান্স জগতে এইসব উল্টোপাল্টা কথা ভাবিস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়, নাহলে পুরোটা দিন খারাপ হয়ে যাবে। আপনি কে? আমি, আমার নাম রজনী। আই এম সরি, রজনী আমার নাম। আর এই সিটটাও আমার। কারোর জন্য লাকি, কারোর জন্য আনলাকি। এই সিট নম্বর 13 আমার। আর আমার বাবার শরীর খুব খারাপ। আমি ওনাকে দেখার জন্যই আমার বাড়ি দিল্লিতে যাচ্ছি। প্লিজ আপনি যে কেউ হন না কেন, আমার চেহারার মেকআপ করে আমাকে বিরক্ত করবেন না। আমি আগে থেকে অনেক চিন্তায় আর ভয় পেয়ে আছি। এসব কি কথা বলছো? আমার বাবার শরীর খারাপ আর আমি যাচ্ছি দিল্লি। তুই ঠিক বলছিস, এই সব বাজে কথা, কিন্তু এই বাজে কথাগুলোই তোর জীবনের শেষ সফরের অংশ হতে চলেছে। তুমি তুমি কে? আমি এটা। ও গড, বাঁচাও বাঁচাও! এই ট্রেনে শুধু আমার অধিকার আছে রজনী। এখানে আমি ছাড়া আর কেউ তোমার ডাক শুনতে পাবে না। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। ক্ষতি তো আমিও কখনো কারোর করিনি, কিন্তু এই বগিতে যখন আগুন লেগেছিল তখন আমার সাহায্য করার জন্য কেউ আসেনি। আমারও পরিবার ছিল, আমাকে ওরা তাদের কাছে পৌঁছতে দিল না। সেদিন থেকে আমিও কাউকে তার পরিবারের কাছে যেতে দিই না। কিন্তু তোমার সঙ্গে যা কিছু হয়েছে তাতে আমার কি ভুল বলো? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি। তোকে এত সহজে মরতে দেব না। তুই এই বগিতে এসে খুব বড় ভুল করেছিস। আমাকে মরার আগে এটা তো ভেবে নাও যে তোমার মরে যাওয়ার পর তোমার পেরেন্টস কত কষ্ট পেয়েছে হবে। তুমি কি এটাই চাও অন্য কারোর পেরেন্টসও সেইভাবে কষ্ট সহ্য করুক, আর তাদের বাচ্চাদেরকে যে মেরেছে তাকে দোষ দিতে থাকুক, আর তুমি এইভাবে বন্দি হয়ে থাকো? বলো, এই খুনি পর্ব কি এইভাবে চলতে থাকবে? তোমার মৃত্যুর দাম কত মানুষদের প্রাণ, বলো বলো। এক্সকিউজ মি, হ্যালো, উঠুন উঠুন। সে কোথায় গেল? কে কোথায় গেল? না, কিছু না। কিন্তু এত সকালে তুমি খালি স্টেশনে কি করছো? আমার রাতে ট্রেন ছিল, চম্বল এক্সপ্রেস। আমি কি তোমার টিকিট দেখতে পারি? দেখো, প্রথম কথা, চম্বল এক্সপ্রেস রাতে চলে না। ওটা এই স্টেশনে দুপুর 2টোর সময় আসে। আর বগি X13 কে গত 13 বছর ধরে ট্রেনে জোড়া হয় না, কারণ ওতে কবিতা নামের একটা মেয়ে শর্ট সার্কিটের কারণে পুড়ে মরে গেছিল। আমার মনে হয় কোনো টেকনিক্যাল এরারের কারণে আপনার টিকিটে ভুল টাইম আর X13 প্রিন্ট হয়ে গেছে। আমি ঠিক করে দিচ্ছি।
আমার মরে যাওয়া বিবেককে জাগানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখন কারোর ফ্যামিলি মেম্বার X13-এ চড়ে মরবে না। আমার পেরেন্টসও দিল্লিতে থাকে, করলবাগ 12/26-এ। প্লিজ তাদের কাছে গিয়ে একবার বলে দিও যে তাদের মেয়ে তাদেরকে খুব ভালোবাসতো। তাদের কবিতা। রজনী চিন্তায় অবহেলার সাথে টিকিট অবশ্যই বুক করে ফেলেছিল, কিন্তু ভাগ্যক্রমে আজ ও বেঁচে আছে। আর ওর কারণে আরও অনেক লোক মরতে মরতে বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকজনের ভাগ্য রজনীর মতো ভালো হয় না। কেমন আছিস মন্টু? আরে ভাই, আমার ভালো মন্দ এখন সব তোর হাতে। যখন থেকে তোকে 5টা বইয়ের কন্ট্রাক্ট দিয়েছি তখন থেকেই জীবনটা নরক হয়ে গেছে। 50 লাখ টাকা দিয়েছি তোকে, কিন্তু 5 মাস হয়ে যাওয়ার পরেও তুই এখনো পর্যন্ত আমাকে 2টো পেজও লিখে দিসনি। সরি ইয়ার, রাইটার্স ব্লগের ফেসটা থেকে বেরোতে চাইছি, তাড়াতাড়ি কিছু একটা লিখে দিচ্ছি। কোনো হিল স্টেশনে পাঠিয়ে দেবো নাকি যদি তোর রাইটার ব্লক ব্রেক হয়ে থাকে? আই থিংক এটাই বেটার হবে। ঠিক আছে ভাই, যেমনটা তুই বলবি, কিন্তু একটা কথা বল, এই হিল স্টেশনের পেমেন্ট তোর কাছ থেকে কেটে নেব নাকি আমাকেও দিতে হবে এটা? রাইটারদের এমনিতেই লোক জোর করে একটু টাকা দেয়, তুই টাকা দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়ার কথা বলছিস আমায়? জোকস অ্যাপার্ট, বুক করে বলছি, দাঁড়া। হ্যালো মন্টু বাবু, প্রণাম। হঠাৎ কি মনে করে ফোন করলেন আমায়? আরে জনাব, আপনার কাজের জন্যই তো আপনার কথা মনে পড়বে, তাই না? ঠিকই বলেছেন। কটা বাংলো বুক করবেন আপনি? একটাই চাই শর্মা, কিন্তু এমন একটা জায়গা যেখানে বসে একজন লেখক যেন গুছিয়ে সব গল্প লিখতে পারে। আরে শুধু এইটুকুই চাহিদা মন্টু বাবু, ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। এমন একটা বাংলো দেখাবো না, দেখে চমকে উঠবেন, তাও সেটা অর্ধেক দামে। তাহলে তো নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে ভাই। আরে স্যার, ওরকম কোনো সমস্যাই নেই, শুধু ওখানে একটা গাছ আছে, ওটার থেকেই একটু দূরে থাকতে হবে। আরে গাছ নিয়ে আমি কি খাবো নাকি? আমি রাইটার চৌধুরীর সাথে কথা বলে ওনাকে ওখানে পাঠিয়ে দিচ্ছি। কাল অথবা পরশুর মধ্যে উনি ওখানে পৌঁছে যাবেন, কিন্তু মনে রাখবেন উনি কিন্তু খুব নামকরা রাইটার, কোনো ডিস্টার্ব যেন না হয় ওনার। আরে টেনশন নেবেন না মন্টু বাবু, আপনি পাঠিয়ে দিন ওনাকে, আমি দেখে নেব। প্রণাম। আরে বাবা মিশ্র বাবু, আরে নিয়ে নেবেন আপনার 200 টাকা আপনি। হ্যাঁ, আমি কি এখান থেকে পালিয়ে যাচ্ছি নাকি? আচ্ছা, আমি এখন ফোনটা রাখছি, কাস্টমার এসেছে, টাকা কামাবো তারপর না দেবো আপনার টাকা। হ্যাঁ হ্যাঁ, প্রণাম। হ্যাঁ, আপনি কে? আমার নাম চৌধুরী। ওই মন্টু একটা... ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলেন উনি আমাকে, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম, কখন থেকে বসে আছি। চলুন যাওয়া যাক পাহাড়ের উপর, একেবারে খাসা ব্যবস্থা করে রেখেছি আপনার জন্য। আসুন, পরে নিন চৌধুরী মশাই, ফর সেফটি। চলুন। আরে যাব বলেই তো বাইকে উঠে বসলাম, চলুন। তাছাড়া আমার এই বাইকটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করুন। এই বাইকটা আমি ডেভিডের সানের থেকে নিয়েছিলাম, আরে বাইরেও নিয়ে গিয়েছিলাম আমি। দারুণ বাইক এইটা। এই নিন চৌধুরী মশাই, চলে এসেছি, এইটা আপনার বাংলো। কেমন লাগলো বলুন এবার? মাইন্ড ব্লোয়িং, এরকমই তো জায়গা চাইছিলাম। আরে তাহলে তো কথা হয়েই গেল। এই নিন আপনার চাবি, আর ভিতরে চলে যান। আমি ততক্ষণ আপনার জন্য খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করে আসি। ততক্ষণ আপনি কিচেনের মধ্যে রাখা নুডলস বানিয়ে খেয়ে নিন। কিন্তু 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 কি? ওই গাছটার থেকে দূরে থাকবেন। কেন, ওখানে কোনো ভূত প্রেত থাকে নাকি? হ্যাঁ, তার থেকেও বড় কিছু আছে ওখানে। মানে? মানে হলো যে ওটা কিন্তু এই বাংলোর সম্পত্তি নয়। ওর মালিক যদি একবার অবজেকশন করে দেয় তাহলে কিন্তু আপনার এখানে থাকা মুশকিল হয়ে যাবে। আমি জিনিসপত্র নিয়ে আসছি।
হ্যাঁ মন্টু, দ্য প্লেস ইজ ড্যাম বিউটিফুল। যদি তুই এখানে থাকতিস রে, স্বর্গ এটা, স্বর্গ। আচ্ছা চল বাই, আমার মনে হয় ও এসে গেছে। আরে চৌধুরী, এসব কি করছিস তুই রে? গল্প লিখতে এসেছিস, ড্রয়িং করতে নয়? মনে হচ্ছে কোনো অন্য জানালার পাশে বসে লিখতে হবে। এখানে তো চারদিক দিয়েই গাছটা দেখা যাচ্ছে। হ্যাঁ মন্টু বল। আরে আমি কি বলবো, তুই তো বলবি ভাই। এত সুন্দর জায়গায় বসে কতগুলো পেজ লিখলি? কিছুই লিখতে পারিনি রে ভাই। এখানে একটা গাছ আছে যেটা আমার থটসকে ব্রেক করছে। সব জানালা দিয়ে ওই গাছটাই শুধু দেখা যাচ্ছে। দেখ চৌধুরী, বন্ধুত্ব একদিকে, বিজনেস কিন্তু আর একদিকে। আমি কিন্তু তোর এই ট্যান্ট্রাম বেশি সহ্য করতে পারবো না ভাই। কখনো রাইটার্স ব্লগ, কখনো দারুণ জায়গা। এখন দারুণ জায়গায় একটা গাছ তোকে সমস্যায় ফেলছে। এরকম বাহানা যদি তোকে করতেই হয় তাহলে প্লিজ আমার ওই সাইনিং অ্যামাউন্ট তুই আমাকে ফিরিয়ে দে। আমি অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেব, তাও কম টাকায়। আরে তুই ভুল ট্র্যাকে যাচ্ছিস মন্টু। ওকে, কালকের মধ্যে কিছু শুরু করছি আমি। বাই। সরি গাছ বাবা, তোমাকে শহীদ হতে হবে। এইবার খেলা হবে। হ্যাঁ বলো শর্মা। আরে কি আর বলবো চৌধুরী মশাই, এটা বলুন যে বাংলোটায় মজা হচ্ছে নাকি না? বাংলো তো আপনাদের খুব সুন্দর শর্মাজি, কিন্তু এই গাছটা খুব কদাকার। আমার ভাবনাগুলোর মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই গাছটা। আমি এই গাছটা কাটতে যাচ্ছি। এই গাছটার যে মালিক, আমি তার সাথে কথা বলে নেব। আরে না না, এটা আপনি করবেন না চৌধুরী মশাই। এটা কন্ট্রাক্টেও লেখা আছে ওই গাছটা আপনি কাটতে পারবেন না। আরে কি হয়েছে শর্মাজি, এটা তো একটা গাছ। ওটা গাছ নয় চৌধুরী মশাই, ওটা হলো জলজ্যান্ত, জীবিত। ও আপনাকে নিজের ক্ষতি কিছুতেই করতে দেবে না, উল্টে ওর ক্ষতি করার জন্য আপনাকে কিন্তু ও ছেড়ে কথা বলবে না। আমার কথা শুনুন, আপনি বাংলোয় যান আর বিশ্রাম করুন। সরি শর্মা, গাছটা তো আমাকে কাটতেই হবে। চৌধুরী মশাই, চৌধুরী মশাই, চৌধুরী মশাই দাঁড়ান, যাবেন না। ভাই চৌধুরী মশাই তো গেল। এত রক্ত কেন? তোমরা নিজেদের স্বার্থের জন্য আমাকে কোথাও বাঁচতে দিচ্ছ না। আমি যেখানেই বেড়ে উঠি সেখানেই কাটতে আসো। একটা কথা জিজ্ঞেস করছি, আমি যদি না থাকি তাহলে তোমরা পৃথিবীতে থাকবে কিভাবে? আমি তো তোমাদেরকে অক্সিজেন দিই, আর তুমি আমাকেই মারছো। যদি আমি এখন তোমাকে মেরে ফেলি কেমন লাগবে? না, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তাহলে বলুন কেমন লাগলো এই বাংলো? মাইন্ড ব্লোয়িং। আমি এখানেই থাকবে। তাহলে এই নিন চাবি, কিন্তু কিন্তু কি? ওই গাছটার থেকে দূরে থাকবেন। আরে এমনটা কেন বলছো তুমি? কারণ ওই গাছটা জীবিত। আরে यार, এই কারেন্টের নাটক তো রোজের নাটক হয়ে গেছে। একটু আবহাওয়া খারাপ হলো না আর এই রুট কার বাপের বাড়ি চলে যায় কি জানি। কখনো কখনো মনে হয় যে আমরা কোনো বাংলোতে নয়, কোনো ভূত বাংলোতে থাকি। ঠিক বলেছো। ভূত ভূত! আরে আরে জয়, কোনো ভূত নেই, কেউ নেই এখানে। আরে কোনো ভূত নেই, কেউই নেই এখানে। না ভাই, ছিল, এখানে একটা ভূতই ছিল। আমি দেখেছিলাম, ওর চেহারা একদম আমার সামনে ছিল। আমি সত্যি বলছি।
এক নম্বরের ভীতু তুই। কেউ নেই এখানে, কি জানি নিজের খেয়ালে কি কি দেখে ফেলে। চল ভাই, এবার ভেতরে চল, অনেক কাজ বাকি পড়ে আছে। হাত মুখ ধুতে হবে, রান্না করতে হবে, তারপর খেতে হবে। চল। আরে ভাই, তোদের একটা কথা বলি, আমার প্রাইভেট চাকরি খারাপ চাকরি করার মোটেই ইচ্ছে হয় না। চাকরি করার ইচ্ছে তো আমারও হয় না, কিন্তু কি করি, করতে তো হবেই। আবে গাধা, যদি চাকরি না করিস তাহলে কামাবি কি আর খাবে কি? আর বাড়ির লোকেদের টাকা কি করে পাঠাবি? টাকা গাছে তো ফলে না যে যখন খুশি লাভ দিয়ে পেড়ে নেব। সেই জন্য আলসেমি আর ইগো ছাড়, নিজের কর্মের উপরে মন দে। কর্মের চেয়ে বড় আর কিছু নেই। আমাদের কর্ম চাকরি করে টাকা রোজগার করা, তাই চুপচাপ ইমানদারির সাথে চাকরি করতে থাক। যদি গাছে টাকা ফলতো তাহলে কি মজাই না হতো। যদি সত্যি এরকম হতো তাহলে আমি শহরে আসার বদলে আমার গ্রামে যেতাম, আর ওখানের সব জায়গায় টাকার গাছ লাগিয়ে সোজা RBI এর সাথে ধান্দা করে নিতাম, আর মজা করতাম, মজা। আরে ওই ধনী লোকের বেটারা, এসব আজে বাজে খেয়াল ছাড় আর হাত মুখ ধুয়ে শুয়ে পড়, সকালে অফিসেও যেতে হবে। তোমরা যাও, আমি একটু বাইরে হাওয়া খেয়ে আসছি। আজকে একটু বেশি খেয়ে ফেলেছি। এতগুলো টাকা, টাকাই টাকা। আমি তো ধনী হয়ে গেলাম। এবার টাকা রোজগারের জন্য আমাকে কোথাও চাকরি করতে হবে না। এত এত টাকা দিয়ে তো আমি নিজেই মালিক হয়ে যেতে পারবো। খুব মজা করবো এবার আমি। এবার দেশ বিদেশে গিয়ে ঘুরে বেড়াবো। এবার তো টাকাই টাকা আছে আমার কাছে। আবে এর কি হলো? এখনো রেডি হসনি কেন? অফিস যাবি না নাকি? না, যাব না। এই চাকরি টাকরি আমার দ্বারাই হবে না, সেই জন্য আমার এই রেজিগনেশন বসের মুখে ছুঁড়ে মারবি। ইয়ার কি ছাড় আর তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমি ইয়ার কি করছি না আমার বন্ধু, এটা তো আমার দিব্য চক্ষু খুলে গেছে ভাই। দিব্য চক্ষু খুলে গেছে মানে আমার চোখ খুলে গেছে বন্ধু আমার। আমি খুব তাড়াতাড়ি নিজের বিজনেস শুরু করব, সেই জন্য এই রেজিগনেশনটা বসের মুখেই ছুঁড়ে মারবি। তুই সত্যি সিরিয়াস নাকি সকাল সকাল ভাং খেয়ে বসে আছিস? যখন কোনো মানুষ তার সঠিক পথ খুঁজে পেয়ে যায় না, তখন তার এভাবেই মজা ওড়ানো হয় যেভাবে তুই ওড়াচ্ছিস। কিন্তু এখন ব্যাস ভাই, আমি আমার লাইফে বড় কিছু করতে চাই, যার সময় এসে গেছে। আমি তো বলছি যে তোরা দুজনে চাকরি ছেড়ে দে আর আমার সঙ্গে জুড়ে যা, পার্টনার হয়ে যা আমার। স্টার্ট আপের এমন ঝান্ডা কাটবো যে কোটি টাকার কোম্পানিকে আরব টাকার কোম্পানি বানিয়ে দেব। বল কি বলিস তোরা? দেখ ভাই, সত্যি বলবো তো আমার মনে হচ্ছে যে কাল রাত তোর খুব জ্বর হয়েছিল। সেটা তোর মাথায় চড়ে নাচছে না শুধু, বরং তাণ্ডব করছে তাণ্ডব। তুই আজকে আরাম কর আর ভালো করে ভাব যে তুই আজ কি বলছিস। আমরা সন্ধেবেলায় মিলবো, চল রে। হ্যালো, বম্বে হোটেল। আপনার ওখানে যতগুলো চিকেন আর পনিরের আইটেম তৈরি হয় সব কিছুর এক একটা প্লেট, আর তার সাথে চকলেট আইসক্রিম, গোলাপ জামুন, অরেঞ্জ জুস, মালাই লস্যি তাড়াতাড়ি হোয়াইট হাউস রোডে বাংলো নম্বর 1-এ পাঠিয়ে দিন। আজ থেকে শুকনো খাবার খাওয়া বন্ধ, 5 স্টার হোটেলের খাবার শুরু। বাহ, কি দারুণ খাবার ছিল, দারুণ মজা হলো।
গেট পুজো তো হয়ে গেল, এবার একটু শপিংও করা যাক। হ্যালো ভবেশ ভাই, કેમ છો? মজামা? আরে আই এম মজামা। আচ্ছা ভাই, আপনার কাছে যত রকমের ব্র্যান্ড আছে না, মানে যা কিছু আছে, সেগুলোর ডিট্টো 3-3টে পিস পাঠিয়ে দাও। যেমন কি মিডিয়াম সাইজের শার্ট 3টে, টি শার্ট 3টে, 30 সাইজের জিন্স 3টে, ঘড়ি 3টে, আর 8 নম্বরের 2টো চপ্পল, আর 9 নম্বরের। আর জুতোর জন্য এই সাইজই। আরে কি ভবেশ ভাই, ক্যাশই দেবো, আগের পরের সব ক্লিয়ার করে দেবো। বোনাস পেয়েছি আমি, পাঠাও পাঠাও, এবার আমি হব হিরো। এই নতুন জুতো চপ্পল আর কাপড় দেখে তো সুভাষ আর জয়ও খুব খুশি হয়ে যাবে। টাকাও কি দারুণ খেলা খেলে মাইরি, কামাল করেই টাকা, यार কামাল করে দেয়। আরে টাকা এলো না আর সোফাও নিজের রং দেখিয়ে দিল। এক্ষুনি ঠিক করছি এই সোফার বাচ্চাকে। হ্যালো, अग्रवाल ফার্নিচার? একটু এদিকে, একটু ওদিকে, ব্যাস ব্যাস ব্যাস, এটা ঠিক আছে। হ্যাঁ, এই নাও টাকা, আর এই 500 টাকা আমার তরফ থেকে টিপ। থ্যাংক ইউ। এবার ঠিক লাগছে। আবে ওই, এই দুজন নমুনা কারা ছিল? আরে এসো এসো আমার বন্ধুরা, তোমাদেরই অপেক্ষা করছিলাম আমি। আর ওরা কোনো নমুনা ছিল না ভাই, এই দুটো সোফা রাখতে এসেছিল, আমি কিনেছি। কেমন লাগছে? ভালো লাগছে তাই না? আচ্ছা চলো বাদ দাও এসব, এই দেখো। আবে কি রে এইসব, আর এতগুলো জিনিসপত্র কার? কিছু আমার আর কিছু তোমাদের দুজনের। আমাদের? অবাক হওয়ার কোনো দরকার নেই, আর না টেনশন নেওয়ার দরকার আছে, সব ক্যাশে নিয়েছি। তোর কোনো লটারি লেগেছে নাকি রে? নাকি ঘর থেকে টাকা চেয়ে মহারাজা হয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই? নাকি কোনো খাজনা হাত লেগেছে তোর? সকাল থেকে আজব রকমের ঢং দেখাচ্ছিস তুই। আরে আমার ভাই, তোমাদের যা ভাবার ভাবতে পারো, আর নিজের নিজের জিনিস নিয়ে এনজয় করো। অমর, সত্যি করে বল, তুই কোনো চোরে গ্যাং জয়েন করে নিসনি তো? মানে এই সব কিছু তুই চুরির টাকা কিনেছিস তাই না? করে দিলে তো ইনসাল্টের অপমান ভাই। ভালো করে দেখো ভাই, আমার এত সুন্দর বাচ্চা চেহারাটা, আমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে চোর মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ না তো, তাহলে? আচ্ছা এই সব প্রশ্ন উত্তর ছাড়ো यार, আর নিজের জিনিসপত্র চেক করে নাও। ফিটিং উইটিং ওপরে নিচে হলে তাহলে বদল করে নেব। এত কড়া কড়া নোট যে দিয়েছি। আরে বসো ভাই यार। ছেঁড়া টি শার্ট, মনে হয় ভুল করে এসে গেছে। তুই তুই ওটা ছাড়, এটা দেখ। এসব কি ফাটা ছেঁড়া জিনিস কিনেছিস তুই? এরকম কি করে হতে পারে? এই সব আসার পর আমি নিজের হাতে সব চেক করেছিলাম, তখন সব ঠিক ছিল। আমার তো কিছু মাথায় ঢুকছে না, এসব কি হচ্ছে? আবে এটা যদি তোর ইয়ার্কি হয়ে থাকে তাহলে খুবই খারাপ ছিল। আর এই বেকার ইয়ার্কি করার জন্য ঘরে ছিলি আজকে, তাহলে কাল প্লিজ গিয়ে ডাক্তারকে দেখিয়ে আয়। তোর মাথা সত্যি সত্যি ঠিক লাগছে না। বাই দ্য ওয়ে, জয় আর আমি বাইরে খাবার খেয়ে এসেছি, তুই নিজেটা দেখে নে, আমি এবার শুতে যাচ্ছি। আবে यार অমর, না ভেতরে আছে না বাইরে না টয়লেটে, এত সকাল সকাল কোথায় উধা হয়ে গেল? বাদ দে না ভাই, আজকে তো আমাদের টার্ন পরিষ্কার করার।
সেটাই করে চলে যাই না यार। আরে বাপরে, ব্যাগ তো খুব ভারী। জয়, আমার সাহায্য কর। ব্যাগ তো সত্যি খুব ভারী। এমনিতে এতে কি আছে? এতগুলো টাকা? এবার বুঝেছি, হারামি অমর এই টাকাগুলোর জন্য এত লাফালাফি করছিল। কি জানি কোথা থেকে চুরি করে এনেছে ও। এতে কি লেখা আছে? কোন গিরধর নামের লোকের অ্যাড্রেস। আমার মনে হয় এই টাকাগুলো ওই লোকটারই। ওই লোকটার টাকা ছিল বল, এখন এই টাকাগুলো আমাদের। তাদের চুরির টাকা হোক না কেন। পাগলামি করিস না, অন্যের টাকায় নজর দেওয়া মোটেই ভালো কথা নয়। পাগল আমি নই, পাগল তুই একটা, যে ঠাকুর লক্ষ্মীর এভাবে অপমান করছিস। যদি তোর আপত্তি না থাকে তাহলে এর 3টে ভাগ করে নেব, যদি থাকে তাহলে এই টাকা 2 ভাগে ভাগ হবে। আর এই আমাদের টাকা অন্য কোথাও যাবে না। চুপ কর, টাকা দেখেই একেবারে পাগল হয়ে গেছে। এগুলো চুরির টাকা, আর তুই ভাগাভাগির কথা বলছিস। দেখ, আমি অ্যাড্রেসে যাচ্ছি, আগে আমি গিরধরের সঙ্গে কথা বলে ঠিক করে জানবো এই টাকাগুলো সত্যিটা কি। যদি সেই মালিক বেরোয় তাহলে আমরা এই টাকা তাকেই ফেরত দিয়ে দেব, আর অমর এলে শালাকে বেঁধে কোনো এক কোণে বসিয়ে দিবি। আমি এসে কথা বলবো। আগে বলুন, কাকে খুঁজছেন আপনি? আপনার নাম কি গিরধর? আগে আমি গিরধর। বলুন। গিরধর বাবু, আমরা একটা ব্যাগ পেয়েছি। ওই ব্যাগে আপনার অ্যাড্রেস লেখা ছিল, তাই আমি এখানে চলে এলাম। যদি আপনি ওই ব্যাগের রং আর তাতে কত টাকা ছিল বলে দেন, তাহলে আমি সেটা আপনাকে ফিরিয়ে দেব। ভেতরে এসো, বসো। ওই ব্যাগটা কালো রঙের, তাই না? আগে মানে ওটা আপনারই ব্যাগ? তুমি ওই কালো ব্যাগটা ওই ঘরে পেয়েছো হবে, যেখানে আমার মেয়ে রাগিনী আর জামাই শেখর ছিল। শেখর আমার মেয়ের জীবনটাকে একেবারে মুশকিল করে দিয়েছিল। 1 নম্বরের লোভী, বাজে একটা লোক ছিল। প্রত্যেক দিন টাকার জন্য আমার মেয়েকে ধরে মারতো। যদি তোর মেয়েকে সুখে দেখতে চাস বুড়ো, তাহলে টাকা নিয়ে এসে দে আমাকে। সেই জন্য বাধ্য হয়ে আমি আমার মেয়ের জন্য একদিন নিজের সব প্রপার্টি বিক্রি করে দিলাম, আর তারপর সব টাকাগুলো একটা কালো ব্যাগে ভরে ওকে দিয়ে এলাম। আমি ভেবেছিলাম এরকম করে আমি আমার মেয়ের জন্য খুশি কিনে নিয়েছি, ওর জন্য একটা হাসির জীবন কিনে নিয়েছি। কিন্তু কিন্তু ওই হারামি মানুষটা টাকা নিয়েও আমার মেয়েকে ছাড়লো না। ও আমার মেয়েকে মদের নেশায় মেরে দিল, আর পুলিশকে টাকা খাইয়ে ওর মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বানিয়ে বেঁচে গেল। গিরধর বাবু, যদি আপনার এই কথাটা ঠিক হয়, আমার বন্ধু অমর উধাও হয়ে গেছে। আর কাল থেকে ওর যে ব্যবহার দেখেছি, সেটা দেখে তো এটাই লাগছে যে ও ওই ব্যাগটা পেয়ে গেছে। গিরধর বাবু, আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে আমার বন্ধু জয় মরে যাবে। চলুন তাড়াতাড়ি। আরে यार, এই সুভাষ শালা পাগল হয়ে গেছে। যে ঘরে আসা এতগুলো লক্ষ্মীকে ফেরত দেওয়ার কথা ভাবছে। আমার তো একটুও মন মানছে না এত টাকা ফেরত দেওয়ার কথা ভেবে। না না, যাই হয়ে যাক না কেন, আমি এগুলো ফেরত দিতে দেব না। হ্যাঁ, আমি এগুলো নিয়ে পালিয়ে যাব। অমর যাক চুলোয়, এমনিতে ওই টাকাগুলো আমার থেকে লুকিয়ে নিয়েছিল। জয়, রাগিনী, আমার মেয়ে। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। যৌতুক দেওয়াটা ঠিক নয় বাবা, কারণ মেয়েদের খুশি টাকা দিয়ে নয়,
বরং একটা ভালো জীবনসঙ্গী খুঁজেই কেনা যেতে পারে। তোমার টাকা অনেক সামলে রেখেছি আমি। যে কেউ ভুল উদ্দেশ্যে এটাতে হাত লাগিয়েছে, আমি তাদের মেরে ফেলেছি। আমার সোনা রাগিনী, আমাকে ক্ষমা করে দে মা। আমি শেখরকে তোর জন্য পছন্দ করেছিলাম, খুব বড় ভুল করে ফেলেছি আমি, ক্ষমা করে দে মা।